কতক্ষণ ঘুমোবি? বেলা 9টা বাজছে। ওঠ। ও, ঘুমটা ভাঙিয়ে দিলে তো। কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। কালকেই তো তুই বলে শুনি যে আজ যেন তোকে তাড়াতাড়ি ডেকে দিই, তোকে তাড়াতাড়ি হাসপাতাল যেতে হবে। উঠে পড়, উঠে পড়। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। আসছি আসছি, তুমি যাও। কি সুন্দর স্বপ্নটা দেখলাম, সুনন্দার সাথে ছোটবেলায় খেলা করছি। সত্যি ছোটবেলায় কত ওর সাথে খেলতাম, কতদিন ওর সাথে দেখা হয়নি। আচ্ছা, একবার গ্রামে গেলে কেমন হয়? অনেকদিন হয়ে গেল গ্রামে যাইনি। গ্রামে গেলে সুনন্দার সাথে দেখাও হয়ে যাবে। দেখি, মার সাথে কথা বলি, একটা গ্রামের ট্যুর করতে হবে। খেতে বসে মাকে মনের কথাটা জানালাম। সত্যি কতদিন গ্রামে যাইনি। আমাদের প্রতিবেশীদের সাথে কত ভালো সম্পর্ক ছিল বল। সবাই বন্ধুর মতো ছিলাম। ওরা সবাই কেমন আছে কে জানে। গেলে একবার ভালোই হয়, কিন্তু তুই ছুটি করতে পারবি? একবার তুই হাসপাতালে কথা বলে দেখ। মনে মনে ঠিক করলাম আগামী সপ্তাহেই গ্রামে যাব। যে করেই হোক আমি ছুটি ম্যানেজ করবই। যেমনটা ঠিক করেছিলাম ঠিক তেমনটাই হয়েছে। আগামী সপ্তাহে 5 দিনের একটা ছুটি ম্যানেজ করেছি। সঠিক দিনে আমি আর মা বেরিয়ে পড়লাম। ট্রেনে যেতে যেতে তোমাদের আমার পরিচয়টা দিই। আমি সৌমি, সত্য ডাক্তারি পাশ করেছি। আর যার জন্য আজ আমি গ্রামে যাচ্ছি সে হলো আমার সব থেকে প্রিয় বন্ধু সুনন্দা। ছোটবেলায় আমরা দুজন সব সময় একসাথে থাকতাম, আমাদের কেউ আলাদা করতেই পারতো না। সুনন্দা গ্রামের জমিদার বংশের মেয়ে ছিল। জমিদারি চলে গিয়েছিল, কিন্তু ওদের প্রতিপত্তি কিছু কমেনি। জমিদার বংশের মেয়ে হওয়া সত্ত্বেও সুনন্দার মধ্যে কোনোদিনও কোনো অহংকার দেখিনি। ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। আর আমি মোটামুটি চাষি বংশের মেয়ে বললেই চলে, কারণ আমার পূর্বপুরুষরা সবাই চাষিই ছিলেন। পরবর্তীকালে ব্যবসা বাণিজ্য করে একটু উন্নত হয়েছিল অবস্থা, কিন্তু জমিদার বংশের সাথে তো তাল মিলানোর মতো ছিল না। কিন্তু স্কুল শেষ হওয়ার পর ডাক্তারি পড়তে শহরে চলে যাই। তারপর থেকে ওর সাথে আর কোনো যোগাযোগই নেই। কতদিন পর যাচ্ছি, আজকে গিয়ে খুব গল্প করবো ওর সাথে। মা, তুমি বরং বাড়ি যাও, আমি একটু সুনন্দার বাড়ি থেকে ঘুরে আসছি। ঠিক আছে, কিন্তু বেশি দেরি করিস না যেন। এতক্ষণ ট্রেন জার্নি করে এলি। চললাম সুনন্দার বাড়ির দিকে। মনের মধ্যে কেমন যেন এক্সাইটমেন্ট হচ্ছে। কতদিন পর সেই ছোট্টবেলার প্রিয় বন্ধুটার সাথে দেখা হবে। কত গল্পই না জমানো আছে। আচ্ছা, ও নিশ্চয়ই আমায় খুব মিস করেছে। ওরও নিশ্চয়ই অনেক গল্প জমানো আছে। আজ আর আমি বাড়ি ফিরছি না, ওর সাথেই থাকবো সারাটা দিন। এ কি, এই বাড়িতে তালা কেন? জমিদার বাড়িতে তালা? সুনন্দারা কি তাহলে এখানে থাকে না, অন্য কোথাও চলে গেছে? কিন্তু বাড়িটার অবস্থাও তো বেশ খারাপ দেখছি। যেমনটা দেখে গিয়েছিলাম তার থেকে অনেকটাই খারাপ অবস্থা। আশেপাশে কাউকে দেখতেও পাচ্ছি না। জিজ্ঞেস করবো যে হঠাৎ এই বাড়িতে তালা কেন। দূর, মনটাই খারাপ হয়ে গেল। যার জন্য এত দূরে দৌড়ে এলাম তার সাথেই দেখা হলো না। যাই, সেই নদীর পাড়টায় যাই,
যেখানে আমরা দুজন বসে বসে কত গল্প করেছি। নদীর পাড়ে অনেকক্ষণ বসেছিলাম, বসে বসে পুরোনো দিনের সব কথাগুলো ভাবছিলাম, আর খেয়ালই করিনি কখন বেলা গড়িয়ে দুপুর হয়ে গেছে। এবারে বাড়ি যাই, না হলে আবার মা চিন্তা করবে। সন্ধেবেলা বড্ড যেন মন কেমন করতে লাগলো। খালি মন টানছে সেই নদীর পাড়টা। মনে হচ্ছে একবার ওখানে যাই, গেলে হয়তো সুনন্দার সাথে দেখা হতে পারে। বেশি কিছু না ভেবে বেরিয়ে পড়লাম। নদীর পাড়ে পৌঁছে দেখলাম নদীর পাড়ে কে একজন যেন দাঁড়িয়ে আছে। কে কে আপনি? আমি রে, আমি সুনন্দা। আমাকে চিনতে পারছিস না? আরে সুনন্দা, তোকে আমি কত খুঁজছি। সকালবেলা তোদের বাড়িতে গেলাম। বলছি বলছি, তুই সেই অধৈর্যই রয়ে গেলি। তোকে সব বলবো বলেই তো এত দূরে তোকে ডেকে এনেছি। অনেক ঘটনা ঘটে গেছে, তোকে সব কথা বলবো। কি সব বলছিস বলতো? তুই আমাকে ডেকে এনেছিস সেখানে, কি যে সব বলিস। তুই কি জাদু টাদু শিখছিস নাকি? আমাদের জাদু শিখতে হয় না রে। আমাদের এমন কিছু ক্ষমতা আছে যা প্রয়োগ করে আমরা কিছু অলৌকিক ঘটনা ঘটাতে পারি। কি বলছিস বলতো? তোর আর আমার মধ্যে পার্থক্যটা কোথায়? আগে পার্থক্য ছিল না, তবে এখন অনেক পার্থক্য আছে। শোন, তোকে সমস্ত ঘটনাটা বলি, তাহলে নিজেই বুঝতে পারবি। তবে কথা দি, তুই ভয় পাবি না। ভয়? তোকে ভয় পাবো? আচ্ছা চ, কথা দিলাম ভয় পাবো না। বল, কি বলবি? তোর আমার কাকাকে মনে আছে? তোর কাকা, তার মানে রতনারায়ণ মুখার্জি? হ্যাঁ, মনে আছে তোর? এই গ্রামে থাকতো না? হ্যাঁ, মনে আছে বই কি। আসলে তোর কাকাকে না আমার কোনোদিনই একেবারে ভালো লাগতো না। কেমন যেন, দেখলেই যেন মনে হতো দুষ্টু লোক। হ্যাঁ, দুষ্টু লোকই বটে। তোরা চলে যাওয়ার বছর খানেক পর কাকা আমাদের বাড়িতে আসেন। তুই তো জানিস আমার বাবা এই গ্রামের সবাইকে কত ভালোবাসতো। গরিব দুঃখীদের কষ্ট একদম সহ্য করতে পারতো না, সবাইকে যতটা সম্ভব সাহায্য করত। তাই বাবা ঠিক করেছিল উত্তরে আমাদের যে ফাঁকা জমিটা আছে ওতে একটা দাতব্য চিকিৎসালয় আর একটা হাসপাতাল খুলবে। কাকা বাবার কাছে এসে ওই জমিটা কিনে নিতে চায়। স্বভাবতই বাবা ওটা দিতে চায়নি, কারণ ওই জমিতে বাবা ঠিকই করে রেখেছিল একটা দাতব্য চিকিৎসালয় আর হাসপাতাল খুলবে। কিন্তু কাকা সেটা কিছুতেই হতে দেবে না। সেই নিয়ে বাবা আর কাকার মধ্যে খুব ঝামেলা শুরু হলো। ঝগড়া অশান্তি দিনে দিনে এত বাড়তে লাগলো, একদিন হঠাৎ রাত্রিবেলা আমি বন্দুকের আওয়াজ শুনতে পাই। দৌড়ে গিয়ে দেখি কাকার হাতে বন্দুক, আর বাবা সেই বন্দুকের গুলি খেয়ে মারা গেছে। কি বলছিস? খুন? এখন তোর কাকা কোথায়? নিশ্চয়ই জেলেতে। দাঁড়া দাঁড়া, এখনো অনেক ঘটনা আছে, পুরোটা শোন। আমি খুন করতে দেখে ফেলেছিলাম বলে কাকা আমাকে অনেক টাকা দিয়ে মুখ বন্ধ রাখতে বলেন আমি যেন টাকা নিয়ে শহরে চলে যাই আর কাউকে যেন কিচ্ছু না বলি, বললে আমাকেও মেরে ফেলবে।
কাকাকে ভয় না পেয়ে আমি চেঁচাতে চেঁচাতে বাড়ি থেকে বেরিয়ে আসি। ভেবেছিলাম সবাইকে জানিয়ে দেবো যে কাকা বাবাকে খুন করেছে, তারপর কাকার আর নিস্তার নেই। কিন্তু ভুলে গিয়েছিলাম কাকার হাতে তখনও বন্দুক ছিল। কাকা ওই বন্দুক দিয়ে আমার পায়ে গুলি করে। তারপর আমি পড়ে যাই, আর তারপর কাকা আমার হাত পা বেঁধে এই নদীর জলে ফেলে দেয়। এসব কি বলছিস সুনন্দা? তোর সাথে এত কিছু ঘটে গেছে? আমি তো ভাবতেই পারছি না, এই কটা বছরে এত কিছু ঘটে গেল। তুই বেঁচে ফিরে এলি কি করে? সৌমি, এমন অবস্থা থেকে কি বেঁচে ফিরে আসা যায়? আমি আর বেঁচে ফিরতে পারিনি। ওই নদীর জলে আমি মারা যাই। কি সব আজে বাজে কথা বলছিস? এসব আমি বিশ্বাস করি না। তুই মারা গেছিস, তাহলে তুই আমার সামনে বসে আছিস কি করে? মনে আছে একটু আগে তুই ক্ষমতার কথা বলছিলি না, জাদুর ক্ষমতা? আমি এই ক্ষমতার কথাই তোকে বলেছিলাম। আমি তোকে স্বপ্ন দিয়ে ডেকে এনেছি, তার কারণ আমি চাই তুই বাবার স্বপ্নটা পূরণ কর। এই গ্রামের মানুষের অনেক কষ্ট রে, এই গ্রামে একটা হাসপাতালের খুব দরকার। তুই তো জানিস, তুই তো ছিলিস। তুই আয় এই গ্রামে, এই গ্রামে এসে হাসপাতাল খুলে আমার বাবার স্বপ্ন পূরণ কর। কি সব বলছিস তুই? আমি তোর একটা কথাও বিশ্বাস করি না। তুই ঘোমটা দিয়েছিস কেন? ঘোমটা তোল, ঘোমটা তোল বলছি। আমি তোর কোনো কথাই বিশ্বাস করি না। ঠিক আছে, আমি ঘোমটা তুলছি, তবে তুই ভয় পাস না যেন। তুই ভয় পাবি ভেবে আমি এই ঘোমটা দিয়ে এসেছি। ঘোমটা সরাতে বুঝতে পারলাম সুনন্দা এতক্ষণ যা বলেছে সব সত্যি। একটা বিভৎস মুখ আমার সামনে এলো। এখন বুঝতে পারছি মুখের রংটা পুরো ফ্যাকাশে, চোখে দৃষ্টি নেই, দৃষ্টিহীন চোখ দুটো কি বিভৎস লাগছে, মাথায় একটা কাটার দাগ। আমি আর সহ্য করতে পারলাম না। কিরে, এবার আমার কথা বিশ্বাস হলো তো? মারা যাওয়ার পর আমি বাবার মৃত্যুর বদলা নিয়েছি। কাকাকেও আমি জলে ডুবিয়ে মেরেছি, কিন্তু বাবার স্বপ্ন তো আমি পূরণ করতে পারবো না। আমি যে আর মানুষ নই, আমার যে শরীর নেই, আমি কি করে বাবার স্বপ্ন পূরণ করব বল? তাই আমি তোকে ডেকে এনেছি। তুই বাবার স্বপ্ন পূরণ কর সৌমি। তুই যদি বাবার স্বপ্ন পূরণ করতে পারিস, তবেই আমার আর বাবার আত্মা শান্তি পাবে। সুনন্দার সমস্ত কথা শুনে আমি যেন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। বুঝতে পারছিলাম না স্বপ্ন দেখছি না সত্যি বাস্তব জীবনে আছি। কিরে, এত কি ভাবছিস? আসবি না? তুই এই গ্রামে ডাক্তার হয়ে আসবি না সৌমি? কে বলেছে আমি আসবো না? আমি এই গ্রামে আসবো, এই গ্রামেই থাকবো। এই গ্রামে আমি হাসপাতাল খুলবো। কাকুর সমস্ত স্বপ্ন আমি পূরণ করব। আমি জানতাম তুই করবি, আর তাই জন্যই তো তোকে ডেকে আনলাম। আমি তো তোকে চিনি, আমরা দুজন ছোট্টবেলায় কত খেলতাম, মনে আছে? এবার আমার আত্মা শান্তি পাবে। আমি এবার আসি। সুনন্দা চলে গেল, চোখের সামনে হাওয়ায় মিলিয়ে গেল, আর আমি হাঁ করে তাকিয়ে রইলাম। মনের মধ্যে খুব কষ্ট হচ্ছিল। ভাবছিলাম কত কি ভেবে এলাম, কিন্তু এই কটা বছরে কত কি ঘটে গেছে। এরপর 5টা বছর কেটে গেছে। এখন আমি গ্রামে হাসপাতাল খুলেছি, আর হাসপাতালের নাম রেখেছি সুনন্দা। আরে ও নবীন, আমার 2টা রসগোল্লা তাড়াতাড়ি দিয়ে দাও না ভাই। না না, আমি আগে এসেছি। নবীন, আমার একটা সিঙ্গারা আগে তাড়াতাড়ি দে বাবা। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, সবাইকে দেবো, একটু অপেক্ষা করুন।
বলি ও নবীন ভাই, আর দোকান খুলে রেখে কি করবে? এবার দোকানে ঝাঁপ নামিয়ে ভালো ভালো বাড়ি যাও দেখি। এখনই তো বৃষ্টি নামলো বলে আমরা সবাই তো চললুম। সবাই তো চলে গেল দেখছি, আমিও বরং দোকান বন্ধই করি এবার। কি ভাই নবীন, দোকান খোলা রেখেছে তো নাকি? আরে অতুল যে, হ্যাঁ দোকান খোলা আছে, বলো কি লাগবে? 10টা রসগোল্লা নিতাম, কিন্তু নবীন ভাই তোমাকে কেমন যেন লাগছে, এমন দোকানের বাইরে চুপচাপ বসে আছো কেন? এই এমনি বসে আছি, আকাশ মেঘলা, দোকানে খদ্দের নেই, তাই এখানে চুপচাপ বসে আছি। তোমাকে কেমন যেন লাগছে, চলো ভাই তোমার সাথে দুটো গল্প করে যাই। তা বলো ভাইয়া, কি ব্যাপার, বিক্রি বাটা কি তেমন হচ্ছে না? তোমার দোকানে তো বেশ ভালোই খদ্দের হয় দেখেছি। না না, তেমন কিছু না, ঠাকুরের দয়া বিক্রি বাটা ঠিকঠাকই আছে। হ্যাঁ, তোমার দোকানে তো আবার ওই ঘুগনি আর সিঙ্গারা খুব বিখ্যাত, সবাই খায় দেখেছি এসে। আমার যদিও এখনো খাওয়া হয়নি, কিন্তু তোমার মুখটা এমন বেজার কেন ভাই? আর বলো না ভাই, মন মেজাজ একদম ভালো নেই। কেন, কি হয়েছে সেটাই তো জিজ্ঞাসা করছি। এই মিষ্টির দোকান বোধহয় আর আমি রাখতে পারবো না ভাই। বাবা কত কষ্ট করে এই মিষ্টির দোকানটা দাঁড় করিয়েছে, কিন্তু এই দোকান যে এবার কি করে আমি চালিয়ে নিয়ে যাই। কেন, দোকান বন্ধ করে দেবে কেন? তোমার মিষ্টির এত সুনাম, কত দূর দূর থেকে লোক তোমার মিষ্টি কিনে নিয়ে যায়, আর তুমি কিনা সেই দোকান বন্ধ করে দেবে বলছো? আর কি করব বলো, বাড়ি থেকে প্রায় 10 মাইল দূরে এই নবীগঞ্জের বাজার, এতটা পথ প্রতিদিন যাতায়াত, বিশেষ করে এই ঝড় বাদলের দিনে খুব সমস্যা হয়ে যাচ্ছে। তা অবশ্য তুমি ঠিক কথাই বলেছো, তোমার বাড়ি থেকে দোকানটা অনেকটাই দূরে, তার উপর এমন ঝড় বাদলের দিনে এই সাইকেলে করে এমন অন্ধকার রাস্তা, রাস্তায় জল কাদা খানা খন্দ, সত্যি খুব সমস্যা বটে। না না, এগুলো কোনো সমস্যাই নয়। আরে এত বছর ধরে আমি যাতায়াত করছি, এগুলো তো আমার অভ্যাস হয়ে গেছে, এসব সমস্যা নয়। এক নতুন সমস্যা দেখা দিয়েছে। আরে হেয়ালি না করে একটু খুলে বলো তো ভাইয়া, সমস্যাটা কি? তাহলে শোনো, এই গত রোববারও তো এরকম সন্ধেবেলা বেশ বৃষ্টি হলো দেখলে। গত রোববার বিকাল থেকে আমি দোকানেই বসেছিলাম, ঝড় বৃষ্টির জন্য খদ্দের ছিল না দোকানে। না, আজ আর মনে হচ্ছে কোনো খদ্দের আসবে না। যা ঝড় বৃষ্টি শুরু হয়েছে, বাজারে সব দোকানই তো বন্ধ করে চলে গেল। তো আমি এখন বাড়ি যাই কি করে এই বৃষ্টির মধ্যে, এতখানি পথ? আমি বরং কিছুক্ষণ দোকানেই থাকি, যদি কিছুক্ষণের মধ্যে বৃষ্টিটা কমে তখনই বেরিয়ে পড়বো। না হলে এই বৃষ্টির মধ্যে এই 10 মাইল পথ সাইকেলে করে যাওয়া। এরপর বৃষ্টি থামার আশায় আমি দোকানেই অপেক্ষা করতে লাগলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পর তখন প্রায় রাত 10টা বাজে।
দেখলাম বৃষ্টি থামবে না, বরং বৃষ্টি একটু কমেছে। এই ফাঁকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়াই ভালো। বৃষ্টির জন্য আমি খুব আস্তে আস্তে সাইকেল চালাচ্ছিলাম। এই অন্ধকার রাস্তা, তার মধ্যে জল কাদায় কোথায় খানাখন্দ থাকে, তাই ধীরে ধীরেই চালাচ্ছিলাম। পরিবেশটা যেন একটা গা ছমছম করছিল। মাঝে মাঝে জোরে জোরে বাজ পড়ছে, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে ব্যাঙে সারাক্ষণ গ্যাঙের গ্যাং ডাক, থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। তখন আমি মনে মনে ভাবছি যে এই ঝড় বাদলের দিনে রাস্তায় না বেরোলেই বোধহয় ভালো করতাম, রাতটা দোকানে কাটিয়ে দিলেই ঠিক হতো। এখন এই অবস্থায় আমি আদৌ সাইকেল নিয়ে বাড়ি পৌঁছতে পারবো কিনা সেই দুশ্চিন্তা হতে লাগলো। এমন সময় সাইকেলের চেনটা গেল পড়ে। দূর দূর দূর, এখনই সাইকেলের চেনটা পড়তে হয়েছিল। তাড়াতাড়ি সাইকেলের চেনটা ঠিক করে নিয়ে বাড়ি যেতে পারলে বাঁচে, আর ভালো লাগছে না। আমি তাড়াতাড়ি সাইকেলের চেন তুলে সাইকেল চালানো আবার শুরু করলাম। কিন্তু মনের মধ্যে কেমন যেন একটা ভয় কাজ করছিল। আজ সকালে যে কার মুখ থেকে ঘুম থেকে উঠেছিলাম কে জানে বাবা, এই ঝড় বৃষ্টির মধ্যে এখন বাড়ি যাই কি করে? এতটা রাস্তা, আর এই বৃষ্টিতে থামতেও চাইছে না। চারদিকে পরিবেশটা কেমন শুনশান, কেমন যেন গা ছমছম করছে। ভালো ভালো তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেলে বাঁচি। এইভাবে খানিকক্ষণ সাইকেল চালানোর পর হঠাৎ দেখি আসতে কে যেন দৌড়ে চলে গেল। আমি বুঝতে পারছিলাম না এটা চোখের ভুল নাকি সত্যি, কারণ আমার তো সারাক্ষণই গা ছমছম করছিল। সেই জন্যই আমি ভুল দেখলাম কি, তাই জন্য আমি সাইকেল থেকে নামলাম না, সাইকেল চালাতে লাগলাম। তারপর আমি কিছু দূর যাওয়ার পর তো জঙ্গলের রাস্তায় ঢুকলাম। জঙ্গলের রাস্তায় খানিক দূর যাওয়ার পর দেখলাম সেই কালো ছায়ামূর্তিটা বিদ্যুৎ গতিতে সাইকেলের পাশ দিয়ে চলে। এইবার আমার মনে ভয় একবারে জেঁকে বসলো। তার পাশে কেউ কোথাও নেই, কে বারবার আমার সাইকেলের পাশ দিয়ে দৌড়ে যাচ্ছে, আবার বিদ্যুৎ গতিতে যাচ্ছে। এত জোরে কি কোনো মানুষের পক্ষে যাওয়া সম্ভব? আমার প্রচন্ড ভয় লাগছিল। এমন সময় দেখতে পেলাম সামনে গাছে একটা কঙ্কাল উল্টো হয়ে ঝুলছে। চোখের নিমেষে সেটা একটা থেকে দুটো, দুটো থেকে তিনটে, তিনটে থেকে চারটে, এই করতে করতে পুরো গাছটা ডালে ডালে ওই কঙ্কাল ঝুলতে শুরু করলো। এইসব চোখের সামনে ঘটনা ঘটতে দেখে আমি ভয় জ্ঞান শূন্য হয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর অনেক কষ্টে মনের শক্তি জড়ো করে আমি আবার সাইকেল চালাতে শুরু করলাম। বাবারে, ভূতের পাল্লায় পড়েছি। আজ এই প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারলে বাঁচি। কি জন্য যে আজকে আমি দোকান ছেড়ে বেরোলাম। ঠাকু, আমায় রক্ষা করো, আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দাও, এই ভূতের হাত থেকে বাঁচাও ঠাকুর। আমি তো ঠাকুরকে ডাকতে ডাকতে সাইকেল নিয়ে প্রাণপণে দৌড়চ্ছি। বুঝতে পারছিলাম কঙ্কালটা আমার পিছু পিছুই সবাই ভাসতে ভাসতে আসছে। কিন্তু এরই মধ্যে হলো আর এক বিপত্তি। ওই যে বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। প্রাণ ঢেলে সাইকেল নিয়ে দৌড়তে গিয়ে আমি সামনের দিকটা যেন দেখি, কিসে একটা হোঁচট খেয়ে সাইকেল থেকে হুমড়ি খেয়ে পড়লাম সামনে। তখন আমার আর হাত পা নাড়ার মতো ক্ষমতা নেই, প্রাণের আশা প্রায় ছেড়েই দিয়েছি। মনে মনে ভাবছি এই বোধহয় আমার শেষ সময়,
আর প্রাণ নিয়ে আমি এখান থেকে বেরোতে পারবো না। সাইকেল থেকে অত জোরে পড়ার জন্য হাতে পায়ে খুব লেগেছিল। তারই মধ্যে আমি অনেক কষ্টে উঠে বসে দেখলাম চোখের সামনে সেই কঙ্কালটা হাওয়ায় ভাসছে। বাঁচাও, বাঁচাও, কে আছো, বাঁচাও। এই ঝড় বৃষ্টিতে তোকে কে বাঁচাতে আসবে নবীন? মরার জন্য প্রস্তুত হ। আমি তোর ঘাড় মোটকে তোর ভবলীলা সাঙ্গ করবো এবার। আমাকে ছেড়ে দাও, আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে কেন মারবে? কি ক্ষতি করেছিস? তোর এত বড় সাহস এই রাতের বেলা আমার আস্তানার ওই গাছের তলা দিয়ে তুই যাস? তুই আমায় অপমান করছিস। আজ তোকে মেরে তোর লাশটাকে আমি ওই গাছের মুখ ডালে ঝুলিয়ে দেবো, তবেই আমার শান্তি। এরপর এরপর কি হলো? চুপ করে গেলে কেন নবীন? এরপর আর কি হবে? ওই কঙ্কালটা দুহাত বাড়িয়ে আমার গলা টিপতে আমার দিকে এগিয়ে আসছিল। ঠিক এই সময় ঘটলো এক অলৌকিক ঘটনা। আমার মনে হলো ভগবান আমার প্রার্থনা শুনেছেন। অলৌকিক ঘটনা? কি অলৌকিক ঘটনা ঘটলো বলো না ভায়া। হঠাৎ চারদিক আলো করে একটা বাজ পড়লো ওই কঙ্কালের মাথায়। বাজ পড়ার জন্য চোখের সামনেটা তো পুরো সাদা হয়ে গেছিল। যখন আলোটা ধীরে ধীরে মুছে গেল, দেখলাম কঙ্কালের হাত পা মুন্ডু সব এদিক ওদিক ছিটকে পড়ে রয়েছে। এর কিছুক্ষণ পরই দেখলাম কঙ্কালের সেই হাড়গুলো চোখের সামনে হাওয়ায় যেন মিলিয়ে গেল। এর কিছুক্ষণ পর পর্যন্ত আমার আর নড়াচড়ার কোনো ক্ষমতা ছিল না। চুপ করে ওই একই জায়গায় বসেছিলাম। তারপর যখন হুঁশ পেল, আমি সাইকেল তুলে দৌড় দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর মনে মনে ঠাকুরকে ধন্যবাদ জানালাম সেদিন আমার প্রাণ বাঁচানোর জন্য। বুঝেছি, আজকেও ঝড় বাদল হওয়ার সম্ভাবনা, তাই তোমার মন ভালো নেই, তাই তো? আজকেও বৃষ্টি এলে কি করে বাড়ি ফিরবে এটাই ভাবছো? হ্যাঁ, ঠিকই ধরেছ। আর এখন তো এরকম ঝড় বৃষ্টি লেগেই থাকবে। কি করে যে আমি এভাবে দোকানটাকে চালিয়ে নিয়ে যাব সেটাই ভাবছি। সেদিন না হয় বাজ পড়ার জন্য আমার প্রাণটা বেঁচে গেল, প্রতিদিন তো আর এমন হবে না। তাই ভয় পাচ্ছি আর মনে মনে কষ্ট পাচ্ছি। ভাইয়া, এক কাজ করো, আজকে দিনটার জন্য অন্তত তুমি আমার বাড়ি চলো। তোমাকে আর বাড়ি ফিরতে হবে না। এই বৃষ্টি এলো বলে চলো, আজকে রাতটা আমার বাড়িতে গিয়ে কাটিয়ে দেবে। দোকানটা বন্ধ করে চলো। হ্যাঁ, বন্ধ করার আগে 10টা রসগোল্লা আমাকে দিও। দেখেছো, বলতে না বলতেই বৃষ্টি এসে গেল। চলো, তোমার বাড়িতেই আজ রাতটা কাটাতে হবে দেখছি।